তোমার সব প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। প্লিজ একটিবার নিচে এসো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমাকে একটি ঝলক দেখার জন্য। শ্রীষির কথাটাই শ্রেয়সী বেশ অবাক হলো। সেই সাথে এক অদ্ভুত অনুভূতি ছেয়ে গেল পুরো দেহ মন জুড়ে। সে দ্রুত খুব সাবধানী ভঙ্গিতে বাসা থেকে নেমে এলো। মেন গেট খোলার পরে সামনে তাকাতেই গাড়িসহ ফারজাদকে সে দেখতে পেল। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। হাতে তার কী যেন একটা বাক্স। কালো গাড়ির সাথে কালো ড্রেস আপে তাকে মারাত্মক লাগছে। সোডিয়াম লাইটের আলোতে অপূর্ব লাগছে, সুন্দর লাগছে সেই মানবকে। শ্রেয়সীকে দেখে মুচকি হাসি ফুটে উঠল ফারজাদের মুখে। সে হাসি হাসি মুখ করে এগিয়ে গেল। কোনো কথা না বলে কয়েক মুহূর্তে শ্রেয়সীর মুখ পানে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে মুগ্ধতা আর হাজারো অনুভূতি খেলা করছে। শ্রেয়সী লজ্জার সাথে সাথে বেশ অস্বস্তিতে পড়ে গেল। তুমি এত রাতে এখানে কি করছো? আমার বাসা চিনলে কি করে? আর আমার ফোন নাম্বারই বা পেলে কিভাবে? ফারজাদ ঘর থেকে বেরিয়ে এসে মাথা চুলকে বলল, আসলে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। তখন তো ফাইজার সাথে কথা বলতে বলতে আমাকে আর খেয়ালই করনি। আর আমার বোনটাও আমার সাথে হিংসেমি করে তোমার সাথে কথা বলতে দেয়নি। তাই তোমার সাথে কথা বলার আর তোমাকে দেখার তৃষ্ণা কাজ করছিল। সেটা না করতে পারলে একদণ্ডও শান্তি পেতাম না। তাই এত রাতে ছুটে এসেছি তোমার কাছে। ফাইজার কাছ থেকে তোমার ঠিকানা আর নাম্বার নিয়েছি। তুমি নাকি তাকে দিয়েছিলে। প্লিজ তুমি কোনো মাইন্ড করো না। ও আমাকে দিতে চাইনি, আমি জোর করে নিয়েছি ওর কাছ থেকে। ফারজাদের কণ্ঠে কাতরতা। সে অবাক হয়ে শুনছিল তার কথা। মানুষটা তার জন্য এতটা পাগল সে ভাবতে পারেনি। প্রথম যেদিন সে তার আকুলতার কথা বলেছিল তখন সে এতটা গভীরভাবে উপলব্ধি করতে পারেনি। কিন্তু এখন ধীরে ধীরে সে বুঝতে পারছে তার থেকেও বেশি তাকে ভালোবাসে ফারজাদ। কিন্তু এখনও সেই কাঙ্ক্ষিত সময়টির অপেক্ষা, যে সময় একে অপরকে ভালোবাসি বলে দিবে, দুটি মন, দুটি প্রাণ আর দুটি আত্মাকে একত্রিত করে দেবে। শ্রেয়সী মুচকি হেসে বলল, আরে এত অস্থির হয়েও না, আমি কিছু মনে করিনি। শুধু এত রাতে তোমার উপস্থিতি আমাকে অবাক করে দিয়েছিল। তারপর ফারজাদের হাতের দিকে লক্ষ্য করে বলল। তোমার হাতে ওটা কি? ফারজাদ তার হাতের দিকে তাকিয়ে বস্তুটি শিরীষের দিকে এগিয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, ফাইজার কাছ থেকে শুনেছি তোমার নাকি চকোলেট ভীষণ প্রিয়। তাই তোমার জন্য এই বক্স ভর্তি চকলেট নিয়ে এসেছি। প্লিজ এটা ফিরিয়ে দিও না। শেষের কথাটা ফারজাদের একরাশ আকুলতা। শেষের মনটা আরও নরম হতে লাগলো, আরও দুর্বল হতে লাগলো সে ফারজাদের প্রতি। নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তার। অনুভূতিগুলো মাথা ছাড়া দিয়ে উঠতে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সেগুলোকে দমন করলো সে। হাসি মুখে ফারজাদের হাত থেকে বক্সটা নিয়ে নিল। এরপর রিনরিনে কণ্ঠে বলল, ধন্যবাদ। ফারজাদ আর কী বলবে খুঁজে পেল না। সে মাথা চুলকাতে চুলকাতে শ্রেয়সীর দিকে তাকালো। হঠাৎ সে আবিষ্কার করলো তার সামনে দাঁড়ানো অতীন্দ্র সুন্দরী এক নারীকে পূর্ণিমা চাঁদের আলোয় পুরো চন্দ্রকোনার মতো লাগছে। যেন রূপকথার চন্দ্রলোক থেকে কোনো শুভ্র পরী পৃথিবীতে নেমে এসেছে। বাতাসে তালে তালে চুলগুলো উড়ছে। ফারজাদের সম্মোহনের দৃষ্টিতে শ্রেয়সীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্রেয়সী ফারজাদের মুখের সামনে কয়েকবার তুড়ি বাজালো, তাতেও কোনো লাভ হলো না। সে একইভাবে তাকিয়ে রয়েছে। তাই শ্রেয়সী তার বুকে আলতো করে টোকা দিল। সেটা যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো আঘাত করলো ফারজাদকে। তার পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এই প্রথম কোনো নারী তার শরীরে স্পর্শ করলো, তাও সেই নারী থাকে সেই কিনা পাগলের মতো ভালোবাসে। ফারজাদ আরও যেন ঘড়ির মধ্যে হারিয়ে গেল। সে কম্পিত হাতে শ্রেয়সীর ডান গাল স্পর্শ করলো। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল। কেঁপে উঠল শ্রেয়সী। কিছু করার বা বলার ক্ষমতা যেন সে হারিয়ে ফেলছে। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। এভাবে কেটে গেল বেশ কয়েকটি মুহূর্ত। ফারজাদের মনের মতো আবেগময় অনুভূতিগুলো যেন সাড়া দিয়ে উঠল। সে শ্রেয়সী চিবুকের নিচে থাকা কালো কুচকুচে তিলটা দেখে লক্ষ্য করলো। সেই তিলটা দেখে ভীষণভাবে আকর্ষণ করছে। ধীরে ধীরে শ্রেয়সীর কাছে এগিয়ে আসতেই হঠাৎ যেন সম্ভিত ফিরে পেল সে। দ্রুত নিজেকে সংবরণ করে পেছনে চলে গেল সে। শ্রেয়সীও নিজেকে ধাতস্থ করে নিল। কেউ কারো দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কেমন এক অদ্ভুত অনুভূতি দুজনের হৃদয় জুড়ে বয়ে চলেছে। উত্থাল পাথাল ঝড়ো হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডের ধুকভুকানি কয়েক গুণ বেড়ে গিয়েছে। ফারজাদ মাথা নিচু করে অস্পষ্ট স্বরে বলল, আই এম সরি। আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত।
দয়া করে কিছু মনে করো না। শ্রেয়সী নিজেকে সামনে নিয়ে হাসার চেষ্টা করে বলল। তুমি বাড়ি চলে যাও, অনেক রাত হয়ে গেছে, পরে ঠান্ডা লেগে যাবে। বলে সে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে দ্রুত পায়ে বাড়ির দিকে চলে গেল। ফারজাদ সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কি যেন প্রত্যাশা করেছিল শ্রেয়সীর কাছে। শ্রেয়সী একটাবার তাদেরকে পিছন ঘুরে তাকিয়ে তাকিয়ে মুচকি হেসে বিদায় নেবে, কিন্তু সেটা না হওয়ায় সে আহত হলো যেন। সেখানে দাঁড়িয়ে রইল অনেক মুহূর্ত। বুকে কেমন যেন এক চিনচিনে অনুভূতি হচ্ছে। হঠাৎ উপর থেকে কারো উপস্থিতি টের পেয়ে সে উপরের দিকে তাকালো। শ্রেয়সী বাড়ির দ্বিতীয়তলার বারান্দা থেকে তাকে হাত নেড়ে হাসি মুখে বিদায় জানাচ্ছে। ব্যাস, ফারজাদের আর কী লাগে। মুহূর্তেতে সব মন খারাপ উধাও হয়ে গেল। হৃদয় পরিপূর্ণ হয়ে খুশির জোয়ার নামলো। কারো হাসি এত দ্রুত মেডিসিনের মতো কাজ করে কিভাবে? কিভাবে মনের সব দুঃখ বেদনা ভুলিয়ে দিতে পারে? ফারজাদ উত্তর পায় না। সেও হাসি মুখে হাত নেড়ে শ্রেয়সীকে বিদায় জানায়। শ্রেয়সী চলে যেতেই বুকের বাম পাশে হাত রাখলো সে। হৃৎপিণ্ডটা এত দ্রুত স্পন্দিত হচ্ছে কেন, যেন বুক চিরে বেরিয়ে আসবে। এটা কি তবে তার মনে বয়ে চলা প্রেমশক্তির ঝড়, যেটা তাকে দিনরাত একজনের প্রতি আসক্ত করে তুলছে? শ্রেয়া, আমাকে একটা হেল্প করতে পারবি? হাত কচলাতে কচলাতে আমতা আমতা করে বলল শ্রেয়ান। শ্রেয়সী ভুরু কুচকি সেদিকে তাকিয়ে রইল। আরে ভাইয়া, আমার সাথে কথা বলতে এত লজ্জা বোধ করছো কেন? আর এত ফর্মালিটির কি আছে? তোমার এই বোন আমি, কি বলবে ঝটপট করে বলে ফেলো। শ্রেয়ান চারদিকে ভালো করে লক্ষ্য করে দরজা আটকে শ্রেয়সী তার পাশে বসিয়ে ধীরে ধীরে বলল। শ্রেয়া, আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত ওকে বলতে পারিনি। কয়েকদিন পরই মেয়েটির বিয়ে ঠিক হয়ে যাবে, তখন ওকে একেবারে জন্য হারিয়ে ফেলবো। এখন একমাত্র তুই আমাকে সাহায্য করতে পারবি বোন। প্লিজ আমাকে হেল্প কর। শ্রেয়সী মনোযোগ সহকারে শ্রেয়ানের কথাগুলো শুনছিল। তার ভাই অনেকদিন আগেই আর্মিতে জয়েন করেছে। খুব দ্রুতই পদোন্নতি হলে আর্মি অফিসার হয়ে যাবে। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বেশ ভালো। তাহলে শ্রেয়ান নিজের মুখে বলতে এত সংকোচ বোধ করছে কেন, সেটাই শ্রেয়সী বুঝতে পারছে না। ভাইয়া, তুমি তো নিজেই বাবার সাথে কথা বলে মেয়েটার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে পারো। তাছাড়া তুমি দেখতে শুনতে ভালো, ভালো চাকরি আছে, তাদের তো মেয়ে দিতে কোনো সমস্যা নেই। শ্রেয়ান কিছুটা অসহায়ভাবে বলল। তুই তো জানিস শ্রেয়া, এইসব বিষয়ে আমি খুব নার্ভাস হয়ে পড়ি। কখনো প্রেম করিনি, তাই প্রেমের অভিজ্ঞতাও নেই। মেয়েটার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেও তোকে তো কনভিন্স করতে হবে। সে যদি আমাকে পছন্দ না করে তাহলে তো আর বিয়ে হবে না। এবার বুঝতে পেরেছি তোমার সমস্যা মেয়ের ফ্যামিলিকে নিয়ে নয়, মেয়েকে নিয়ে। টেনশন করো না, আমি তোমার পছন্দের মেয়েটিকে তোমার সাথে বিলিয়ে দিব। সত্যি শ্রেয়া? শ্রেয়ান উত্তেজিত হয়ে বলল। শ্রেয়সী মুচকি হেসে বলল। হ্যাঁ ভাইয়া, এখন বলো আমার হবু ভাবির নাম কি, কোথায় থাকে, কি করে সে? শ্রেয়ান লাজুক কণ্ঠে বলল। ওর নাম শ্রাবণী, পুরান ঢাকার ওইদিকে থাকে, মেডিকেল কলেজে পড়ে। 2 বছর ধরে ওকে ভালো লাগে, কিন্তু কখনো সাহস করে বলে উঠতে পারিনি। আচ্ছা চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিব। কিন্তু তার আগে আব্বু আম্মুকে সবটা বলতে হবে। তারা মেয়েটার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তারা যদি রাজি হয়ে যায়, তাহলে মেয়েকে বানাতে কোনো সমস্যা হবে না। একটু থেমে আবার বলল। কিন্তু ভাইয়া, তোমাকেও লাজুকলতা ছাড়তে হবে। এত লাজুক হলে চলবে? ছেলেদের এত লাজুক হতে নেই। তাহলে মেয়েটা তোমার উপর ইমপ্রেস হবে কিভাবে? শ্রেয়ান নড়ে চড়ে বসে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল। আমি এখন থেকেই নিজেকে ঠিক করার চেষ্টা করব বোন। তুই শুধু আমাকে হেল্প করিস। তোর যা লাগে আমি তোর জন্য সব করব। শ্রেয়সী মুচকি হাসে। রিকশাতে বসে উসখুস করছে শ্রেয়সী। তাকে আজ খুব সুন্দর লাগছে। এমনিতে ওকে সুন্দর লাগে, কিন্তু শাড়িতে ওকে অন্যরকম লাগছে। আকাশি নীল রঙের একটা শাড়ি পরেছে সে, সাথে ম্যাচিং জুয়েলারি। চুলগুলো খোলা, মুখে তেমন মেকআপ নেই, তবুও কাজল কালো চোখ দুটিতে শ্রেয়সীর অপসরের মতো লাগছে। ন্যাচারাল লুকেই ওকে অসাধারণ লাগে। পাশের বান্ধবী সুমি বসে আছে। সুমি ওর বেস্ট ফ্রেন্ড। শ্রেয়সী যেখানে যাবে সুমিকে সঙ্গে নিয়ে যাবে। আজকে ফারজাদ আর ফাইজা রমনা পার্কে ওকে দেখা করতে বলেছে। একা যেতে ওর ভীষণ লজ্জা করছিল। যদিও ফারজাদের সঙ্গে একবার একা গিয়েছিল, কিন্তু এবার তো সাথে ফাইজাও আছে, তাই একটু লজ্জা লাগছে। এই জন্য সুমিকে অনেক বলে করে তার সাথে নিয়ে এসেছে।
সুমি আবার কাবাবে হাড্ডি হতে চায়নি, কিন্তু শ্রেয়সীর জোড়াজড়িতে অবশেষে রাজি হতে হলো। তুই এমন উসখুস করছিস কেন রে শ্রেয়া? শ্রেয়সী চমকে উঠে বলল, আসলে একটু নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার কি আছে? তুই তো দুলা ভাইয়ের সাথে আগেও দেখা করেছিস। শ্রেয়সী আবারও চমকে উঠল, দুলা ভাই? এই তুই দুলাভাই কাকে বলছিস? মাত্র তো পরিচয় হলো, এক্ষুনি একেবারে দুলাভাইয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছিস। সুমি মুখ টিপে হেসে বলল, আজ না হয় কাল তো দুলা ভাই হবে, তাই না? আগে থেকে বললে সমস্যা কি? শ্রেয়সী হালকা করে সুমির মাথায় একটা থাপ্পড় মেরে বলল। খুব কথা শিখে গেছিস তাই না? তারপর আবার বলল। আমাকে আজকে কেমন লাগছে রে? সুমি মাথা থেকে পা পর্যন্ত শ্রেয়সীকে স্ক্যান করে বলল, তোকে তো জাস্ট হুড়পুরির মতো লাগছে। ট্রাস্ট মি, আমি ছেলে হলে তোকেই বিয়ে করে নিতাম। শ্রেয়সী মুচকি হেসে বলল। যা। রমনা পার্কের কাছে এসে রিক্সা থেকে নামলো শ্রেয়সী আর সুমি। রমনা পার্কের সামনে একটা কালো মাইক্রো গাড়ি পার্ক করে রাখা। শ্রেয়সীর মনে হচ্ছে এটা আগে কোথাও সে দেখেছে। তখন হঠাৎই মনে পড়লো গাড়িটা ফারজাদের, তার মানে ওরা ভেতরেই অপেক্ষা করছে। লেকের ধারে ওকে থাকতে বলেছিল ওরা। শ্রেয়সী আর সুমি ভেতরে চলে গেল। ফারজাদ অস্থিরভাবে পায়চারি করছে আর একটু পরপর ঘড়ি দেখছে। সময় যেন আজকে কাটছেই না তার। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে শ্রেয়সীর জন্য। ফারজা ওকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে যাচ্ছে। আজকে ফারজাদকে অনেক সুন্দর লাগছে। স্কাই ব্লু কালারের টি শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো বরাবরের মতো স্পাইক করা, চোখে কালো সানগ্লাস, হাতে কালো রঙের ঘড়ি, ট্রিম করা চাপদানি যেন ওর মুখে সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। যে কোনো মেয়ে প্রথম দেখাতে ক্রাশ খেতে বাধ্য। ইতিমধ্যে অনেকগুলো মেয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আরে ভাইয়া, এত অস্থির হচ্ছিস কেন? ও এখনো আসছে না কেন? ওর আবার কোনো সমস্যা হলো না তো? ফায়জা কিছু বলতে যাবে তখনই সামনের দিকে তাকিয়ে ওর চোখ স্থির হয়ে গেল। আকাশি নীল রঙের শাড়ি পরা শ্রেয়সীকে দেখে এসে অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল। অস্বভাব সুন্দর লাগছে শ্রেয়সীকে আজকে। উত্তেজিত হয়ে ফারজাদকে বলল। ভাবি এসে গেছে ভাইয়া। ফারজাদ চমকে উঠে দ্রুত পেছনে তাকালো। সাথে সাথেই তার চোখ স্থির হয়ে গেল, দেহ থমকে গেল। সানগ্লাসের ওপর দিয়ে অসাধারণ সুন্দরী শ্রেয়সীকে দেখে তার হার্টবিট দ্বিগুণ হারে বেড়ে গেল। আলগোছে সানগ্লাসটা খুলে সেদিকে একদিকে তাকিয়ে রইল। চোখে মুখে তার হাজারো মুগ্ধতা বিরাজ করছে। শ্রেয়সীও ফারজাদকে দেখে থমকে গেল। ফারজাদকে অসম্ভব সুন্দর লাগছে আর সুদর্শন লাগছে। পুরুষ মানুষও যে এত সুন্দর হয় সেটা ফারজাদকে না দেখলে শ্রেয়সী জানা হতো না। নাকি ভালোবাসে বলে শুধু তার চোখেই এত সুন্দর লাগছে? উত্তর জানা নেই শ্রেয়সীর। ফারজাদের চমক ভাঙালো ফায়জা, আর শ্রেয়সী চমক ভাঙালো সুমি। দুজনেই বাস্তবতায় ফিরে এসে বেশ খানিকটা লজ্জা পেল। ফায়জা দ্রুত গিয়ে শ্রেয়সীকে জড়িয়ে ধরে খুশিতে আটখানা হয়ে বলল। তোমাকে এর আগেও একবার দেখেছিলাম ভাবি, কিন্তু এবার যেন তোমার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। কারণ আজকে তুমি শাড়ি পরে এসছো, আর শাড়িতে নারীদের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। একটা কথা আছে না, শাড়িতেই নারী। সত্যি অসাধারণ সুন্দরী তুমি। এতটাই মায়াবী আর সুন্দরী তুমি যে মেয়ে হয়েও তোমার প্রতি ক্রাশ খেয়ে গেলাম। ইউ আর সো বিউটিফুল মাই লাভলি ভাবি। শ্রেয়সী লজ্জায় পুরো মিলিয়ে গেল ফায়জার মুখ থেকে এত প্রশংসা আর ভাবে ডাক শুনে। লজ্জায় সে মাথায় তুলতে পারছে না। শ্রেয়সীর অবস্থা বুঝতে পেরে তাকে কমফোর্ট ফিল করানোর জন্য অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করলো। তবুও শ্রেয়সীর লজ্জা কমলো না। কিন্তু ফায়জার মিশুক স্বভাবের জন্য খুব দ্রুত তাড়াতাড়ি ওর সাথে শ্রেয়সীর ভাব হয়ে গেল। তাছাড়া তাদের তো একদিন দেখাও হয়েছিল। ফায়জার সুমির সাথেও ভাব জমিয়ে ফেললো খুব অল্প সময়ে। বেচারা ফারজাদ ফায়জার জন্য শ্রেয়সীর সাথে একটু কথাও বলতে পারছে না। এক সময় ফারজাদ ফায়জাকে আড়ালে ডেকে নিয়ে বলল। বনু, কালকে তো তুই তোর ভাবির সাথে ইচ্ছে মতো কথা বলেছিস। আজকে আমাকে আর ওকে একটা প্রাইভেসি দে। অনেক কষ্টে বাবার থেকে সময় ম্যানেজ করেছি আমি। ফায়জা সরু চোখে তাকিয়ে বলল। তুই আমাকে আমার ভাবির সাথে কথা বলতে মানা করছিস? আরে তোকে মানা করলাম কই? বলেছি আজকে ওর সাথে আমাকে টাইম স্পেন্ড করতে দে। আরেকদিন আবার বাসায় নিয়ে গিয়ে যত ইচ্ছা কথা বলিস। ফায়জা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আচ্ছা দিতে পারি, কিন্তু ট্রিট দিতে হবে। ফারজাদ ছটবট করে বলল। কত টাকা লাগবে? 5,000 টাকা। এত টাকা দিয়ে কি করবি?
বারে তোমাদেরকে প্রাইভেসি দিব, বাসায় গিয়ে একা বোরিং সময় স্পেন্ড করব, তার জন্য টাকা দিতে হবে না? বাসায় গিয়ে বোর হতে পারবো না আমি। সুমি আপুকে নিয়ে গিয়ে পার্টি করব। ফারজাদ দীর্ঘশ্বাস ছেড়ে মানিব্যাগ থেকে 1005টা নোট বের করে ফায়জার হাতে দিল। ফায়জা খুশি হয়ে সেটা পার্সে ভরে নিল। এরপর শ্রেয়সীর কাছে গিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। শ্রেয়সী অবাক হয়ে ছবি তোলার কারণ জানতে চাইলে সে বলল, আমার মা তোমার ছবি দেখতে চেয়েছে, সে তো মিরপুরে থাকে, তাই তোমাকে দেখাতে পারবো না, তাই ছবিগুলো তুলে নিয়ে তাকে ফোনে সেন্ড করে দিব। শ্রেয়সী অবাক হয়ে জানতে চাইল, আমার কথা তোমার মাও জানেন? হ্যাঁ ভাইয়া, আম্মু কল করলেই তোমার কথা বলে। তোমার বর্ণনা এতভাবে আম্মুকে দিয়েছে যে তোমাকে এক নজর দেখলেই আম্মু চিনে ফেলবে। আর জানো, ভাইয়া তোমার স্কেচে তৈরি করেছে, অনেক সুন্দর হয়েছে। তুমি দেখলে বলতে কতটা সুন্দর হয়েছে। আমার মা দেখে অনেক প্রশংসা করেছে তোমার। শ্রেয়সী এক দৃষ্টিতে ফারজাদের দিকে তাকালো। ফারজাদ তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। এই মুহূর্তে কেন যেন তার ভীষণ লজ্জা লাগছে। মনে হচ্ছে দৌড়ে পালিয়ে যেতে পারলেই বাঁচে। এরপর ফাইজা ঝটপট করে বলল, ভাইয়া তোমার সাথে একান্ত কিছুটা সময় কাটাতে চায়। আমরা আর কাবাব মেয়ে হাড্ডি হয়ে কি করব। তাই আমি আর সুমি আপু বাসায় চলে যাচ্ছি। তুমি আর ভাইয়া দুজনে সুন্দর কিছু সময় কাটাও। এই মুহূর্তে ফারজাদের ইচ্ছা করছে ফারজার মুখটা টেপ দিয়ে লাগিয়ে বন্ধ করে দিতে। মেয়েটার মুখে কিছুই আটকায় না। টাকা দিয়ে কী লাভ হলো? শ্রেয়সীর সামনে তো সবই বলে দিল। এবার ওর সামনে দাঁড়াবে কি করে? শ্রেয়সী থেকে বিদায় নিয়ে ফাইজা আর সুমি চলে গেল। শ্রেয়সী আর ফারজাদ দুই পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। কেউ কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর ফারজাদ ইতস্থ ভেঙে বলল, লং ড্রাইভে যাবে শ্যালু? শ্রেয়সীর চমক ভাঙল যেন। লজ্জায় মাথা নিচু করে নিল। মাথা দুদিকে দুলিয়ে সম্মতি জানালো। হাইওয়ে ধরে শা করে ছুটে চলেছে কালো রঙের একটা মাইক্রো গাড়ি। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে ফারজাদ, আর ফ্রন্ট সিটে বসে আছে শ্রেয়সী। দুজনেই চুপচাপ বসে আছে। খোলা জানালা দিয়ে অবাধ্য বাতাস এসে শ্রেয়সীর চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বারবার। চোখে মুখে চুলগুলো বারবার আছড়ে পড়ছে। ফারজাদের ইচ্ছা করছে নিজের হাত দিয়ে চুলগুলোকে কানের পাশে গুজে দিতে। অনেক কষ্টে নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখতে পারল না। এক হাতে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে শ্রেয়সীর একগুচ্ছ চুলগুলোকে কানের পাশে গুজে দিল। শ্রেয়সী এক পলক ফারজাদের দিকে তাকিয়ে আবার জানালার দিকে মুখ ঘুরে নিল। তার ঠোঁটে কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে, যেটা ফারজাদের দৃষ্টি এড়ালো না। হাসলে শ্রেয়সীর বাম গালে সুন্দর একটা টোল পড়ে। তখন তাকে আরও মায়াবী লাগে। চিবুকের নিচে কুচকুচে কালো একটা তিল, যেটা ফারজাদকে প্রবলভাবে কেন যেন বারবার আকর্ষণ করে। ফারজাদ এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। একরাশ মুগ্ধতা নিয়ে সে তার প্রেয়সীকে দেখে। শ্রেয়সীর টোলটা তাকে অজানা আকর্ষণে টানে, প্রবলভাবে টানে। শ্রেয়সীর দিকে তাকিয়ে মুচকি হাসে সে। জানো শ্যালু, আমার জীবনে দুইজন নারী ছাড়া আর কোনো নারীর অস্তিত্ব ছিল না। এক ছিলেন আমার মা, আর দ্বিতীয়জন হলো আমার বোন ফাইজা। এই দুজনের বাইরে অন্য কোনো নারীর সংস্পর্শে কখনোই আসা হয়নি। বলতে গেলে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। কখনো ভাবিনি আমার জীবনেও প্রেম আসবে। আমিও কাউকে পাগলের মতো ভালোবাসবো। আমার মনও প্রবল অস্থিরতায় কারো জন্য অপেক্ষা করবে। তুমি আমার জীবনে না আসলে হয়তো এই দিনগুলো দেখা হতো না। আমারই শুষ্ক হৃদয়ে হয়তো প্রেমের ভালোবাসার ফুলও ফুটতো না। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। শ্রেয়সীও আজকে নিজের অব্যক্ত কথাগুলো আড়াল করে রাখতে পারল না। আনমনেই বলতে লাগলো, আমিও কখনো ভাবিনি আমার আমার জীবনেও কখনো ভালোবাসা আসবে। ভেবেছিলাম হয়তো কারোর সাথে জীবনটা মানিয়ে নিতে হবে। বাবা মা আর ভাইয়াকে নিয়েই আমার পৃথিবী ছিল। বাইরের কেউ এই পৃথিবীতে দখল করতে পারেনি কখনোই। আমিও ভেবেছিলাম হয়তো এই জীবনে আর মনের মানুষকে পাওয়া হবে না, সত্যিকারের ভালোবাসা পাওয়া হবে না। আমিও হয়তো কাউকে সত্যিকারের ভালোবাসতে পারবো না। স্কুল লাইফ থেকেই অসংখ্য প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু বারবার রিজেক্ট করে দিয়েছি। কারণ যারা আমায় প্রপোজ করেছিল তারা প্রত্যেকেই আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রপোজ করেছিল, আমাকে ভালোবেসে করেনি। তাদের চোখে আমি কখনোই ভালোবাসা দেখিনি, তাই বারবার রিজেক্ট করে দেয়াতে তারা ভাবতো আমি বোধহয় অহংকারী, আমি অ্যাটিটিউড দেখাই। কিন্তু আসলে তেমনটি ছিল না। আমি মন প্রাণ দিয়ে আমার স্বপ্ন পুরুষের অপেক্ষায় ছিলাম।
আমার বিশ্বাস ছিল একদিন না একদিন সে আসবে, আর সত্যি তেমনটাই হলো। তুমি আমার জীবনে ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার নিয়ে আসলে। তোমার চোখে মুখে আমি সেই ভালোবাসা দেখেছি যা আজ পর্যন্ত কারোর চোখে দেখিনি। আমি তোমাকে প্রচুর ভালোবাসতে ইচ্ছে করে, অগাধ বিশ্বাস করতে ইচ্ছে করে, নিজের থেকেও বেশি, অনেক অনেক বেশি। আমার বিশ্বাস তুমিই সেই স্বপ্ন পুরুষ যে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমার হাত ধরে থাকবে, কখনোই আমার হাত ছেড়ে দেবে না, সত্যিকারের ভালোবাসবে আমাকে তোমার মতো করে। আমিও বলতে চাই, তুমিই আমার জীবনের প্রথম ভালোবাসা, আর তুমিই শেষ ভালোবাসা। দুজন আজ নিজেদের মনের অব্যক্ত সমস্ত কথা বলে দিল একে অপরকে। এক অপরিসীম প্রশান্তি আর তৃপ্তি বিরাজ করছে দুটি মনে। হৃদস্পন্দন বেড়ে গেছে বহুগুণ। তখন পরন্ত বিকেলবেলা বর্ষা শেষে শরতের আগমন ঘটেছে ধীরে ধীরে। বাগান জুড়ে শুভ্র কাশফুলের সমারোহ ঘটেছে। ছাইবর্ণ মেঘের আকাশ পেরিয়ে এখন শুভ্র মেঘের ছড়াছড়ি। আকাশের নীল রঙের সুন্দর আকাশ, কাশবনে একপাশে ছোট একটা নদী, সেখান থেকে শীতল মৃদু মন্দ হাওয়া ভেসে আসছে। ফারজাদা শ্রেয়সী প্রাণ ভরে উপভোগ করছে সেই অপরূপ পরিবেশ, আর উপভোগ করছে সেই অপরূপ পরিবেশ আর বাতাস। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দুজন। হঠাৎ ফারজাদ কয়েকটা কাশফুল ছিঁড়ে এনে শ্রেয়সীর হাতে ধরিয়ে দিল। কাশফুল হাতে শ্রেয়সীকে একদম শুভ্র কন্যা লাগছে। আর একটি বেলি ফুলের গাছড়া বেঁধে দিল শ্রেয়সীর চুলে। অপূর্বা লাগছে তার মায়াময়ীকে। ফারজাদ এই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুলল না। দুজনে নদীর পাড় ধরে অনেকক্ষণ হাঁটলো। জীবনের ঘটে যাওয়া নানা কথা বলতে লাগলো একে অপরকে। নিজেদের শত অনুভূতি, স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষার গল্প বলতে লাগলো একে অপরকে। যেন একে অপরকে কত যুগের চেনা। কোনো সংকোচ, জড়তা, অস্পষ্টতা নেই। শুধু আছে একরাশ ভালো লাগা, মুগ্ধতা আর অপরিসীম বিশ্বাস। সত্যিকারের ভালোবাসার অনুভূতিগুলো এরকমই হয়। সন্ধ্যার ম্লান আলোতে দুজনেরই মনের স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হলো। গভীরভাবে অনুধাবন করতে পারলো তারা একজন আরেকজনকে ঠিক কতখানি ভালোবেসে ফেলেছে। অনুভূতিগুলো প্রখর হলো। প্রথমবারের মতো হাত ধরল ফারজাদার শ্রেয়সী। কি মধুর আর স্বর্গীয় সুধায় ভরা সেই অনুভূতি হয়তো ভাষায় বর্ণনা করা যাবে না। এভাবে হাসি, আনন্দ আর অনুভূতির খেলায় দিন কেটে যেতে লাগলো। ফারজাদ শ্রেয়সীর দুজনেরই একটা অন্যরকম রঙিন আর রোমান্টিক জগৎ তৈরি হয়েছে, যে জগতে বিচরণ করে শুধুই তারা দুজন, আর বাকি সব কিছু যেন থমকে থাকে। সেই জগতের নিচ্ছ মালিক তারা, যে জগতে শুধু ভালোবাসা আর ভালোবাসা, অপরিসীম মুগ্ধতা, অনুভূতি আর মায়ায় ভরা, যেখানে আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। ফারজাদা শ্রেয়সী শহরের বাইরে গ্রামের মতো একটা জায়গায় সাইকেল নিয়ে ছুটে চলেছে। কে কার আগে যেতে পারে এই প্রতিযোগিতায়। গ্রাম্য রাস্তার দুপাশে সর্ষে ফুলের ক্ষেত, মাঝখানে মেঠো পথ। তারই দুপাশে ফারজাদা শ্রেয়সী সাইকেল চালিয়ে যাচ্ছে। গ্রাম্য এলাকা বলে মানুষজন তেমন একটা দেখা যাচ্ছে না, তাই তারা মনের আনন্দে সাইকেল চালাতে পারছে। কখনো ফারজাদ এগিয়ে যাচ্ছে, তো কখনো আবার শ্রেয়সী এগিয়ে যাচ্ছে। এভাবেই চলতে চলতে একসময় তারা বড় একটা সরিষা খেতে এসে পড়ল। শ্রেয়সীর সরিষা বাগান ভীষণ পছন্দের। আজও সে হলুদ রঙের একটা জামা পরেছে, একদম একটা হলুদ পরি লাগছে। সরিষা ক্ষেতের সাথে পুরো মিলে গেছে সে। ফারজাদ কয়েকটা সরিষা ফুল ছিঁড়ে শ্রেয়সীর কানের পাশে গুঁজে দিল। শ্রেয়সী মনের আনন্দে পুরো বাগান জুড়ে ছুটতে লাগলো। ফারজাদ তার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ডিএসএলআর দিয়ে তুলতে লাগলো, যেন কোনো এক হলুদ পরি ছুটে চলেছে হলুদ বাগান জুড়ে। গ্রামে একটা মেলা বসেছে, সেখানে গিয়ে ফারজাদা শ্রেয়সী অনেক মজা করলো। মেলা থেকে অসংখ্য গ্রাম্য জিনিস কিনলো, গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার খেলো। শ্রেয়সীর কথা মতো নাগরদোলা, চরকিতেও চড়লো। জীবনটা আসলে কত সুন্দর সেটা ছোটোখাটো অনেক জিনিস থেকেই উপভোগ করা যায়। শুধু সব কিছুতেই আনন্দ খুঁজে নিতে হয়। গ্রামবাসীর সাথে মিলে অনেক সময় কাটালো ফারজাদা শ্রেয়সী। তাদের উৎসবও যোগ দিয়ে তাদের মতো হয়ে গেল। গ্রামবাসীও তাদেরকে আপন করে নিল। গ্রামবাসীরা ভাবলো তারা হয়তো স্বামী স্ত্রী। ফারজাদা শ্রেয়সী কিছু বলল না, একে অপরের দিকে তাকিয়ে হাসলো। স্বামী স্ত্রী বন্ধনটা কতই না পবিত্র। খুব দ্রুতই বন্ধনে বাধা পড়তে যাচ্ছে তারা। ভাবতেই মনের ভিতর একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। শ্রেয়সীর দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে
ফারজাদ কোমল ও গভীর আবেগী স্বরে বলল রবীন্দ্রনাথের সেই অমর প্রেমের উক্তি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আরমান আবরার চৌধুরীর আজিমপুরের ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ সরকারি অফিসে আটকে আছে। এই কাজগুলো শেষ হলে একটা বড় প্রজেক্ট তার হাতে আসবে। ফলে মিরপুর এবং আজিমপুরের বিজনেসের মধ্যে সমন্বয় করলে আরও বড় বিজনেস প্রতিষ্ঠা করতে পারবেন তিনি। কিন্তু কোনো একটা কারণে কোনো সরকারি অফিসের কাছে ব্যবসার ফাইলগুলো আটকে আছে। এটা নিয়ে তিনি বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছেন সেই অফিসারের সাথে, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে তিনি তার অফিসে চলে গেলেন। আহনাফ আহমেদ চৌধুরী তার কেবিনে কাজ করছিলেন। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে তিনি সামনে তাকালেন। মধ্যবয়স্ক বেশ সুদাম দেহের অধিকারী একজন স্যুট প্যান্ট পরা ভদ্রলোক দেখতে পেলেন তিনি। কে আপনি? আর এখানে কি চাই? আমি আরমান আবরার চৌধুরী, একজন বিজনেসম্যান। আজিমপুরে আমার বেশ কয়েকটা ব্যবসা আছে। ব্যবসা সংক্রান্ত কিছু কথা বলতে এসেছি। জি বসুন। আরমান আবরার চৌধুরী সামনে চেয়ারটিতে বসে পড়লেন। এবার বলুন কি সমস্যা আপনার? ব্যবসা সংক্রান্ত বেশ কিছু ফাইল আপনার কাছে অনেকদিন যাবত আটকে আছে। আপনার সাইন হলেই সেগুলোর কাজ হয়ে যাবে। আমার ব্যবসাতে একটা নতুন প্রজেক্ট পেতে পারবো, কিন্তু কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, তাই সরাসরি নিজে দেখতে চলে এসেছি। আহনাফ আহমেদ চৌধুরী অনেকগুলো ফাইল ঘেটে কিছু ফাইল বের করে তার টেবিলে রাখলেন। তারপর আরমান আবরা চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখুন তো এগুলো কিনা। আরমান আবরা চৌধুরী ভালো মতো করে ফাইলগুলো দেখে বললেন, হ্যাঁ, এইগুলাই। এবার দয়া করে এগুলোতে সাইন করে দিন। সাইন না হওয়ার জন্য আমার কাজ আটকে আছে। আহনাফ আহমেদ চৌধুরী দুই হাতের আঙ্গুল পরস্পর মুষ্টিবদ্ধ করে বললেন। এই ফাইলগুলোতে সাইন করা যাবে না। আরমান আবরার চৌধুরী ভ্রুকুচকে বললেন, কেন? কারণ আপনার ফাইলগুলোতে টেন্ডার সংক্রান্ত অনেক ঝামেলা রয়েছে। তাছাড়া আপনার ব্যবসা থেকে অনেক দিন যাবত ট্যাক্স দেওয়া হচ্ছে না, যা সম্পূর্ণ ইললিগাল। তাই এগুলো সাইন করা সম্ভব নয়। টেন্ডার সংক্রান্ত যত ঝামেলা আছে আমি অতি দ্রুত সব মিটমাট করে নিব। আর ট্যাক্সের ফাইন ভরতেও আমি রাজি, কিন্তু তাও এগুলোতে সাইন করে দিন। সরি মিস্টার আরমান আবরাব চৌধুরী, ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত সাইন করা সম্ভব নয়। আরমান আবরার চৌধুরী উঠে দাঁড়িয়ে টেবিলে জোরে একটা থাপ্পড় মেরে শক্ত কণ্ঠে বললেন, এতক্ষণ ধরে ভদ্র ভাষায় কথা বলছি, কিন্তু আপনি শুনছেন না। জানেন আমি কে? আরমান চৌধুরী, ঢাকা শহরের একজন বিশিষ্ট শিল্পপতি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমার অসংখ্য বিজনেস রয়েছে। এখনকার সামান্য একটা বিজনেসের জন্য আমার কিছুই যাবে আসবে না। এটা আমার কাছে কিছুই না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছিলাম, কিন্তু আপনার মতো সামান্য একজন সরকারি চাকরিজীবীর কাছে রিকোয়েস্ট করা আমার উচিত হয়নি। আসল কথা কি জানেন? আপনি আমার থেকে কৌশলে ঘুষ নিতে চেয়েছিলেন। সোজাসাপটা বললেই পারতেন, টাকা দিয়ে দিতাম। এত ভনিতা করার প্রয়োজন কী ছিল? বলেই আরমান আবরার চৌধুরী পকেট থেকে 2 লাখ টাকা দুটো বান্ডিল আহনাফ আহমেদ চৌধুরীর দিকে ছুঁড়ে মারলেন। আহনাফ আহমেদ চৌধুরী এবার প্রচণ্ড রেগে গেলেন। চাকরি জীবনের শুরু থেকেই বেশ সৎ, কখনোই কারো কাছ থেকে ঘুষ নেননি, অন্যায় অবৈধ কাজ হতে দেননি। আজ তাকেই কেনা ঘুষের মিথ্যা অপবাদ দিয়ে অপমান করছে একটা লোক, এটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। আহনাফ আহমেদ চৌধুরী উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বললেন, আপনার মতো অবৈধ ব্যবসাকারীর মুখে এসব কথা মানায় না। কিসের এত অহংকার করছেন আপনি? আপনার কোটি কোটি টাকার বিজনেসের চেয়ে আমার মূল্য আর সম্মান অনেক বেশি। কারণ সামান্য কয়েকটা ফাইলের জন্য আমার সাইনের প্রয়োজন আপনার। এতেই বোঝা যায় মূল্য কার কতটা বেশি। আর সামান্য চাকরিজীবী বললেন কাকে? আমি এই জীবনে যতটুকু সম্মান আর শ্রদ্ধা অর্জন করেছি, সেটা আপনি পুরো জীবনেও অর্জন করতে পারবেন না। অন্যায় ও অবৈধ কাজে আমি কখনোই সাপোর্ট দেইনি আর দেবও না। আর আমাকে ঘুষের কথা বলছেন? আপনাদের মতো লোকগুলো নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ঘুষের মাধ্যমে কাজ চালিয়ে নেয়। কতটা আত্মসম্মানহীন আর নিজ হলে মানুষ এমনটা করতে পারে? আপনার টাকা আপনি নিয়ে যান। আপনার এই অবৈধ টাকা আমার কোনো প্রয়োজন নেই। বলে টেবিলে রাখা আরমান আবরা চৌধুরীর টাকাগুলো তার মুখের দিকে ছুঁড়ে মারলেন আহনাফ আহমেদ চৌধুরী। আরমান আবরা চৌধুরীর রাগে থরথর করে কাঁপতে লাগলেন। তার দীর্ঘ ক্যারিয়ারে কেউ তাকে এমন অপমান করার সাহস পায়নি। রেগে কটমট করে কিছু বলতে যাবেন, তখনই আহনাফ আহমেদ চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, আপনাকে সসম্মানে বলছি, এখান থেকে বেরিয়ে যান, না হলে সিকিউরিটি গার্ড দিয়ে অপমান করে তাড়াতে বাধ্য হব। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে আরমান আবরা চৌধুরীর। সারা শরীর মুখ ঘেমিয়ে নিয়ে একাকার হয়ে গেছে।
রক্তবর্ণ চক্ষু নিয়ে আহনাফ আহমেদ চৌধুরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে পা ফেলে সেখান থেকে চলে গেলেন আরমান আবরার চৌধুরী। শ্রেয়া, শ্রেয়া, কোথায় গেলি তুই? জোরে জোরে ডাকতে ডাকতে শ্রেয়সীর রুমে প্রবেশ করলো শ্রেয়ান। তার চোখে মুখে খুশির আভা দেখা বিরাজ করছে, উত্তেজনায় সারা শরীর কাঁপছে। শ্রেয়সী বিছানায় বসে একটি বই পড়ছিল। ভাইয়ের এমন হাঁক ডাক শুনে হকচকিয়ে উঠে পড়ল সে। শ্রেয়ান দৌড়ে এসে ধপ করে শ্রেয়সীর খাটে বসে পড়ল।